নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা কঙ্কন। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। সব শুনিয়া অঞ্জলি রীতিমতো বিরক্ত হইয়া ওঠে। সুধীরের কি কাণ্ডজ্ঞান নেই? বিরক্তি গোপনের চেষ্টা না করিয়া বলে, তুমি অমনি মত দিয়ে এলে? এর কোনো মানে হয়? আমাকে একবার জিজ্ঞাসা করার দরকার মনে করলে না? সুধীর ভানটা করে সরলতার। বাহ, নেমন্তন্ন করেছে, যাবে, এর আর মতামতের কি আছে? তোমার তাহলে ধারণা আমি যাব সেখানে? এবার যে চাপা হাসিটা ফুটিয়ে ওঠে সুধীরের মুখে, সেটাকে আর সরলতা বলিয়া ভুল করা চলে না। বলে, যাবে না নাকি বলো? আদর করে নেমন্তন্ন করেছেন, গাড়ি পাঠিয়ে নিয়ে যাবেন, বড় মানুষের বাড়ির ক্রিয়াকাণ্ডের ব্যাপার দেখবে, এ তো ভাগ্যের কথা। স্বামীর ঈর্ষাকুটিল মুখের পানে চাহিয়া অঞ্জলি গম্ভীর হইয়া বলে, ভাগ্যের হিসেব নিকেশ করতে চাইনে তোমার সঙ্গে। মোট কথা, আমি যাব না। সুধীর নিশ্চিন্ত ভঙ্গিতে মাথা নাড়ে। পাগল হয়েছ? তাই কখনো হয়? যেতে তো হবেই। যার নাম অফিসের বড় সাহেব, হুকুম করলেই ছুটে যেতে হতো, আর এ তো নেমন্তন্ন। অঞ্জলি তীক্ষ্ণ কণ্ঠে বলে, হুকুম তামিল করতে ছুটে যাক তারা যারা অফিসের চাকর, আমার সঙ্গে কি? তোমার সঙ্গে তো অনেক কিছুই গো। তা নইলে অফিসের এত রুই কাতলা থাকতে সুধীর মুখুজ্জের মতন চুনোপুটির স্ত্রীকে ছেলের পৈতে ঘটা করে নেমন্তন্ন করা কেন? এই তো দেখো না, নামটা অবশ্য আমারই, কিন্তু আসল উদ্দেশ্যটা তো তুমি। শুভ উপনয়ন মোহরাঙ্কিত বৃহদাকার সুদৃশ্য খামখানা সুধীর অঞ্জলির সামনে ফেলিয়া দেয়। কার কি আসল উদ্দেশ্য তার জন্য আমি দায়ী নই বলিয়া কাঁধের ওপর জড়ো করা ভিজা কাপড়গুলো মেলিয়া দিতে উঠানের ওদিকে নামিয়া যায় অঞ্জলি। সুধীর খোলা দালানের পায়চারি করিতে থাকে। না, অঞ্জলির আপত্তির কোনো কাজের নয়। চাটুর্যে সাহেব হইল তাহার অফিসের হর্তাকর্তা বিধাতা, তার নিমন্ত্রণ অবহেলা করা কি সহজ কথা? অবশ্য অঞ্জলির ওপর একটা অহেতুক বিরাগ এবং বড় সাহেবের ওপর বিদ্বেষের মনটা নিতান্তই তেতো হইয়া আছে। তবু 5 জনের কাছে, অফিসের আর সকলের কাছে তো মুখটা কম বড় হইল না। সাহেব যখন আকস্মাৎ খাস কামরায় ডাকিয়া পাঠাইয়াছিলেন, তখন সে কি ভয়! বুকের ধুকপুকুনি আর ঘোচে না। অবশ্য পরের ব্যাপারটা অপ্রত্যাশিত। ঘুরিয়া আসার পর সহকর্মীদের উৎসুক প্রশ্নের উত্তরে নিতান্ত অবহেলার ভঙ্গিতে নিমন্ত্রণের খবরটা জানানোর মধ্যে কি অপরিসীম গৌরব! শুধুই কি দূর সম্পর্কের আত্মীয়ের মতো দায়সারা নিমন্ত্রণ? 26 মাইল পাড়ি দিয়া চাটুর্যের নিজে যাইবেন গাড়ি লইয়া সুধীরের স্ত্রীকে আনিতে। একজনের অবিশ্বাসের দৃষ্টি লক্ষ্য করিয়া সুধীর আরো অগ্রাহ্যের সুরে বলে, হেতে আর অবাক হবার কি আছে? বলেই তো দিলেন আমাকে। ভালোই হলো, এই উপলক্ষে বাইরের থেকে একটা লম্বা ট্রিপ দেওয়া হবে। শহরের গণ্ডি ছেড়ে সহজে তো বের নাই হয় না। বড় মানুষ আত্মীয়, ইচ্ছে করেই তেমন গা করি না, পরিচয় দিই না। নইলে এই অফিসে এই মাইনে পড়ে আছি জানলে এতদিনে। আগে বুঝি জানতেন না উনি? না না, বললাম তো। আচ্ছা, কিরকম আত্মীয় হন? এক ছোকরার এই অভদ্র প্রশ্নে সুধীর কম চটে নাই।
আত্মীয়তা এত সূক্ষ্ম সূত্রে প্রথিত যে চট করিয়া খুঁজিয়া বাহির করা শক্ত। তাও সুধীরের দিকে হইতে নয়, অঞ্জলির দিকে। গোজামিল দিয়া প্রশ্নটা না হয় এড়ানো গেল, কিন্তু অঞ্জলি এখন যাইবে না বলিয়া গো ধরিলে সব দিক মাটি। হয়তো বিশ্বাসই করবে না কেউ, অন্তত শীতাংশু ছোকরা তো বটেই, হয়তো বক দেখাইয়াই বসিবে। এবার রান্নাঘরের দোরে একখানা পিঁড়ি টানিয়া চাপিয়া বসে। অঞ্জলি কাঠের উনান জ্বালিয়া রান্না চাপাইয়াছে। রেল ধর্মঘটের আশঙ্কায় কয়লা স্টক করিয়া এই অঞ্চলের অধিকাংশ ঘরেই কাঠের ব্যবহার চলিতেছে। অঞ্জলির মুখের পানে চাহিয়া সুধীর একটু ইতস্তত করে। ঠিক যেভাবে বলিবে ভাবিয়াছিল সেটা মনে পড়ে না। কাঠের আঁচের লালচে আভা হারিকেন লণ্ঠনের হলদে আলো মিশিয়া অঞ্জলির নিস্তব্ধ কঠিন মুখের রেখায় স্থির হইয়া আছে। অঞ্জলির মুখটা এত নিখুঁত কেন? ও যখন চুপ করিয়া থাকে তাকালেই যেন ভয় লাগে সুধীরের। তুচ্ছ কথার শব্দ তাড়নায় এই অবাঞ্ছিত নীরবতাটা ভাঙিতে পারিলেই যেন বাঁচে। রান্না হলো নাকি? অঞ্জলি মুখ তুলিয়া চায়, জানে এটা গৌরচন্দ্রিকা মাত্র। বলছিলাম তোমার হাঁড়ি কুড়োগুলো একটু চিনিয়ে দিয়ে যাও, দুদিন তো আমাকে নিজেই চালিয়ে নিতে হবে। কেন বকছো পাগলের মতো? যা অসম্ভব তা নিয়ে বেশি কথা কওয়া ভালোবাসি না আমি। বাইরের হাওয়ায় বসোগে, রান্না শেষ হলে ডাকবো। অর্থাৎ একরকম তাড়াইয়া দেওয়াই। অন্য সময় হইলে সুধীরও উল্টা রাগ দেখাইত। আজ রাগের বশে পরিস্থিতি আয়ত্তের বাইরে যাইতে দিলে চলিবে না বুঝিয়াই হাসিয়া বলে, আত্মীয় স্বজনের বাড়ির কাজকর্মে মানুষ যায় না? আত্মীয় আর সজ্জন কোন পর্যায়ে ফেলতে চাও তোমার অফিসের ওপরওয়ালাকে? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করে অঞ্জলি। সজ্জন বলে ভুল নিশ্চয়ই করবে না। আর আত্মীয়? মামির ভাইপো, এমন কিছু নিকট আত্মীয় নয় যে না গেলে অন্যায় হবে। আহা, বুঝছো না, নেমন্তন্ন যখন করেছেন, আগ্রহ করে নিতে আসবেন বলেছেন, অত বড় একটা মান্যগণ্য লোককে ফিরিয়ে দেওয়াই কি উচিত হবে? কাল বেলা 4টের সময় আসবেন বলে দিয়েছেন। কাল অফিসে গিয়েই তুমি নিষেধ করে দিও, বলো অসুখ করেছে। কাল তো ছুটি, কিন্তু আশ্চর্য কি যে অসঙ্গত জেদ তোমার। সুধীর বিরস মুখে উঠিয়া দাঁড়ায়। অঞ্জলিও উঠিয়া দাঁড়ায়। রান্নাঘরের বাহিরের সামনের উঠোনে যে সাদা টগর ফুলের গাছটা চাঁদের আলোয় চাদর গায়ে চড়াইয়া স্থির হইয়া দাঁড়িয়ে আছে, তাহার পানে মিনিটখানেক স্থির দৃষ্টিতে তাকাইয়া থাকিয়া মৃদু হাসির সঙ্গে বলে, আশ্চর্য না? যাহাটা তুমি তাহলে সঙ্গত বলেই মনে করো? এই বেশভূষায়, এই শাঁখের শাখা জোড়াটি মাত্র সার করে বড় লোকের বাড়ি গেলে তোমার প্রেস্টিজে বাঁধবে না? বাঁধিবে না? এমন কথা অবশ্য সুধীর স্পষ্ট বলিতে পারে না, কিন্তু অঞ্জলি চাটুর্যের সাহেবের বাড়ি 2 দিন সমাদর লাভ করিয়া আসিলে অফিসে যে প্রেস্টিজটি বাড়িবে সেটাও তো ভাবা দরকার। চাই কি সাহেবের নজরে পড়িয়া গিয়া পদোন্নতি হইতে পারে, অন্তত হওয়া অসন্তুষ্ট নয়। তাই উড়াইয়া দিবার ভঙ্গিতে বলে, সে অন্য কোথা হলে কথা ছিল, এ হলো মনিব বাড়ির মান আর অপমান। 80 টাকার কেরানির বউয়ের সঙ্গে সোনা মুক্ত ঢাকাই বেনারসি একবার আশা করাই অন্যায়। কারবারে লাখ লাখ টাকা লাভ হচ্ছে। কর্তার নিজের তো বাবার একাদশে বৃহস্পতি, আমাদের ভাগ্যে যে ঘাস জল সেই ঘাস জল। স্ত্রী পুত্রকে সাজাবার ভাগ্য কি আর আমাদের রেখেছে? মনিব আমার নয়, তোমার। থাক বেশ, যাব। ঈশ্বরের কৃপায় পুত্র নেই এই বাঁচোয়া। বলিয়া
অঞ্জলি পুনর্বার উনান পাড়ে আসিয়া বসিয়া আরাধ্য কাজে মন দেয়। সুধীর আর কোনো সুবিধা না পাইয়া বাহিরে আসিয়া বসে। অঞ্জলি সম্মতি দিল বটে, কিন্তু যেন সুধীরের ওপর আক্রোশ করিয়া। কিন্তু কেন? সুধীরের ধারণাটা ছিল অন্যরকম। আশা করিয়াছিল চাটুর্য সাহেব বা পাতানো সুবাদে মেজদার এমন সাদর আমন্ত্রণে খুশি হইয়াই উঠিবে অঞ্জলি। তখন বরং সুধীরেরই সুবিধা হইতো পুরনো সন্দেহ ঝালাইয়া তুলিয়া ব্যঙ্গ বিদ্রুপে গায়ের ঝাল মিটাইতে। কিন্তু এটা কেমন হইল? এই ভাগ্যবান লোকটির উদ্দেশ্যে অঞ্জলির মনের মধ্যে সঞ্চিত আছে যে অপরিসীম শ্রদ্ধা আর প্রীতি, সে কি সুধীরের কাছে ধরা পড়িতে বাকি আছে? আকারহীন অভিব্যক্তিহীন সেই সশদ্র প্রীতিকে ঠিক ভাতৃস্নেহের কোঠায় ফেলা যায় কিনা, এই তীক্ষ্ণ সন্দেহ দীর্ঘ 1 যুগ ধরিয়া মনের কোণে পোষণ করিয়া আসিতেছে সুধীর। অকস্মাৎ এমন কি ঘটল যে এত ভক্তি ভালোবাসা কর্পূরের মতো উবিয়া গেল? ম্যানেজার বদল হইয়া অফিসে যেদিন নতুন ম্যানেজার রূপে এমএন চ্যাটার্জির আবির্ভাবের সংবাদ শুনিয়াছিল, সেই দিনই শুধু কেমন বিমনা দেখাইয়াছিল অঞ্জলিকে। মাথার দিব্য দিয়া নিষেধ করিয়াছিল সুধীরকে সেই অনুলেখ্যযোগ্য ক্ষীণ আত্মীয়তার খবরটুকু 5 জনের কাছে বলিয়া বেড়াইতে। তারপর কই, একদিনের জন্যেও তো মেজদার উল্লেখ্য মাত্র শোনা যায় নাই অঞ্জলির মুখে। অবশ্য সংবাদ চাহিলে সুধীরের পক্ষে মুশকিল ছিল বই কি। নিজের পোস্টটা তাহার এতই নিচে যে সাক্ষাৎ পরিচয়ের অবসরই ঘটে নাই এই 8 মাসের মধ্যে। হঠাৎ কেমন করিয়া পরিচয় রহস্য ফাঁস হইল, আকাশের চাঁদের স্বাদ হইল মাটির তৃণের সহিত মিতালি করিবার, সেসব কথা সুধীরের অবোধগম্য। যেমন বুঝিতে পারে না অঞ্জলির এই অহেতুক ক্রোধ কেবলমাত্র গহনা কাপড়ের অভাব। অঞ্জলি কি তেমন মেয়ে? একখানি একখানি করিয়া সমস্ত অলংকার তো নিজের হাতেই খুলিয়া দিয়াছে বন্ধকি ভিটা ছাড়াইতে। কিন্তু নয় বা কেন? গহনা কাপড় তো সকলের ক্ষেত্রে শুধু মেয়েলি শখ মাত্র নয়, পদমর্যাদার নিরিখ, সমাজ জীবনের মানদণ্ড। জীবন যুদ্ধে যারা প্রত্যক্ষভাবে জয়ী হইয়াছে, লাভ করিয়াছে সাধনার পুরস্কার, তাদের স্ত্রী কন্যার হয়তো বাসভূষণের বাটখারা চাপাইতে মানদণ্ডের ভারসাম্য রাখিবার প্রয়োজন হয় না। কিন্তু পরাজিত হতভাগ্যদের ওজনের কমতি ধরা পড়িবার ভয়েই না মধ্যবিত্তের ঘরে আভরণের কম বেশি লইয়া এত অশান্তি। উৎসবের আনন্দে আত্মীয় বন্ধুর গৃহে ডাক পড়িলেই এদের নিস্তরঙ্গ স্তিমিত জীবন অভিযোগ মুখর হইয়া ওঠে। কলহ বাঁধাইয়া যায় স্বামী স্ত্রীতে, চির খায় আত্মবিস্তৃত শান্তির গায়ে। অঞ্জলি গম্ভীর প্রকৃতির মেয়ে, কলহ করিতে তাহার প্রবৃত্তিতে বাধে। খোঁটা দিয়া স্বামীর অক্ষমতা প্রমাণ করিতে লজ্জা পায়। ঝোঁকের মাথায় একবার মাত্র একটা কথা বলিয়াই একেবারে নীরব হইয়া গিয়াছে। পরদিন বেলা 4টে বাজিবার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুধীর আন্দাজ করিতে পারে না অঞ্জলি শেষ পর্যন্ত স্থির করিল কি। কিন্তু এক সময় 4টে বাজে। প্রতীক্ষিত শব্দটা ধ্বনিত হইয়া ওঠে সদর দরজার বাহিরে। অগত্যা তদব্যস্ত হইয়া ছুটিয়া আসা ছাড়া সুধীর করিতে পারে কি? হোক সম্বন্ধীয়, উপরওয়ালার বড় সাংঘাতিক বস্তু, কিন্তু এই সময় একটাও লোক থাকিতে নাই পথে। সুধীরের দরজায় যখন বিরাট বাবু বুইকখানা দাঁড়াইয়া, পাড়ায় পরিচিত ভদ্রলোকেরা সকলেই কি আজ এই ছুটির দিনে জোট করিয়া অন্তঃপুরচারী হইয়াছেন? ডেলি প্যাসেঞ্জার বা সাপ্তাহিকের দল সকলেই তো আজ দেশের মাটিতে শিকড় গড়িয়াছেন। অথচ
সুধীর যেদিন তেল গুড় বাজার ইত্যাদির ভারে ভারাক্রান্ত দুহাতে রবিবাসরীয় কর্তব্য করিয়া বাড়ি ফিরে, সেদিন দেশ শুদ্ধ লোকের কুশল প্রশ্নের মরশুম পড়িয়া দেয় যেন। আসুন আসুন, আমার বাড়িতে আপনার পায়ের ধুলো। কই গো, তোমার মেজদা এসেছেন যে, চলুন চলুন বাড়ির মধ্যে। কি মুশকিলে আছো কোথায়? তোমার মেজদা এসেছেন বললাম যে। অঞ্জলিকে হাজির করতে পারলেই যেন মস্ত দায় হইতে রেহাই পায় সুধীর। মনীষ সহাস্যে বলে, থাক থাক, অত ব্যস্ত হবার কি আছে, বসছি এখানে। সে তৈরি হয়ে আছে তো, এক্ষুনি বেরোতে হবে কিন্তু। না, গোছের কি একটা উত্তর দিয়া সরিয়া পড়ে সুধীর। অঞ্জলি আসিয়া প্রণাম করিল। হ্যাঁ, প্রস্তুত হইয়া আসিয়াছে। সাদা সিধে ফর্সা শাড়ি, ব্লাউজ পরা, নিখুঁত সুন্দর মুখে সামান্য একটু প্রসাধনের ছাপ। তেমন কিছুই নয়, হয়তো চুলটা একটু বিশেষ যত্ন করিয়া বাঁধা, হয়তো ললাটে সিঁদুর তিলকটা একটু বিশেষ উজ্জ্বল, শুধু এই। ভালো আছো তো মেজদা? মাসিমা ভালো আছেন? বৌদি, ছেলেমেয়েরা? আরে ভালো না থাকলে আর বাড়িতে এইসব হাঙ্গামা বাঁধাই। সব ঠিক আছে, কিন্তু তোকে তো মোটে ভালো দেখছি না, বেজায় রোগা হয়ে গেছিস। কই, বেশ তো আমি। কিন্তু তোমার ছেলেটি ক বছর হলো মেজদা? পৈতেধারী পণ্ডিত হবার উপযুক্ত হয়েছে? তাহলে হলো বই কি, বছর নয়। বামুনের ছেলে, সুতো গাছাটা যথাসময়ে গলায় ঝুলিয়ে দেওয়াই ভালো। কি বলেন সুধীরবাবু? দেতো হাসি ছাড়া সুধীরের কাছ হইতে আর কোনো উত্তর আসে না। তাহলে অঞ্জু, তুই ঠিক হয়ে নে, এখন আরম্ভ করলে। তবে যদি গোটা 5-6-এর সময় বেরোনো যায়। তোমাদের মেয়েদের সাজের ব্যাপার তো, ঘন্টা দুয়েকের কমে কি আর হয়ে উঠবে? জানি তো, বলিয়া মনীষ আর এক দফা হাসিয়া ওঠে। সুধীরকে অবাক করিয়া দিয়া অঞ্জলি হাসিয়া ওঠে। কিছে বলো মেজদা, বুড়ো বয়সে আবার সাজবো কি? এই তো বেশ আছি, চলো। মনীষ অন্যমনস্ক হইতে পারে, নির্বোধ নয়। অঞ্জলির আপাত মস্তক একবার দেখিয়া লইয়া ব্যাপারটা বুঝিয়া লয়। বাড়িখানি নিতান্ত শ্রীহীন নয়। পল্লীগ্রামের সবুজ দাক্ষিণ্যে বাড়ির উঠোনে দাঁড়াইয়া চট করিয়া দারিদ্র ধরা পড়ে না। কিন্তু অঞ্জলি এত নিরাভরণ কেন? মুহূর্ত মাত্র। পরক্ষণেই সহজ প্রসন্নতা সুরে বলিয়া ওঠে, তাহলে আর বিলম্ব নেই তো? অবিলম্বে যাত্রা করা যাবে? বাঁচা গেল বাবা। আমার তো মেয়েদের সেই সাজগোজের ব্যাপার মনে করলেই হৃৎকম্প হয়। আচ্ছা সুধীরবাবু, নমস্কার। কাল যাচ্ছেন তো? হ্যাঁ, অফিস ফেরতেই চলে যাবেন সোজা। হোল স্টাফ যাচ্ছে, অসুবিধের কিছু নেই। সকাল সকাল ছেড়ে দেবো, 8টার ট্রেন পেয়ে যাবেন। অঞ্জুকে কিন্তু দিন 2-3 ছাড়ছি না, বুঝলেন? মঙ্গলবার আবার পিসিমার একটা ব্রত উদযাপন গোছের ব্যাপার রয়েছে, আমায় বলে দিলেন বিশেষ করে। পিসিমা অর্থে অঞ্জুরি মামি। স্বামীপুত্র হারাই ভাতেশপুত্রের সংসারে আশ্রয় লইয়াছেন। বিলক্ষণ বিলক্ষণ। ও আর কি, থাকবে থাকবে। সুধীর বিনয়ে ভাঙিয়া পড়িয়া একেবারে। গাড়ি চলিতে থাকে, উদ্দাম বেগে নয়, ধীরে ধীরে। বাঁকা চোরা সংকীর্ণ ধূলি ধূসর পথ, মাঝে মাঝে এক একটা বড় গাছের গুড়ি নিজেকে বিস্তৃত করিয়া পথকে আরো সংকীর্ণ করিয়া তুলিয়াছে। সাবধানে যাইতে হয়। দুই পাশে বাংলার পল্লীর সাধারণ দৃশ্য, গাছপালার ফাঁকে ফাঁকে ভাঙাচোরা পলেস্তার খসা এক একখানা বাড়ি। ভিতরে মানুষ বাস করে, অথবা পোড়া বাড়ি সহজে বুঝিয়া ওঠা কঠিন। সকালের দিকে জীবনের যে সারা মেলে, এ বেলায় আর তাহাকে খুঁজিয়া পাওয়ার ভার। পল্লীগ্রামের জীবন যেন আধখানা।
বেলা পড়িয়া আসার সঙ্গে সঙ্গে চাঞ্চল্যহীন মন্থর গতিভঙ্গি স্থিমিত হইয়া আসে। অঞ্জলি এইখানে বাস করে? মনীষের কত ঐশ্বর্য, কত প্রাচুর্য, অথচ অঞ্জলি এত রিক্ত। অঞ্জলিকে নিমন্ত্রণ করিয়া মনীষ কি বড় বেশি ভুল করিয়া ফেলিল? বেচারা কি পদে পদে কুণ্ঠিত হইবে না মনীষের বাড়িতে? হঠাৎ বড় মানুষের ধন গৌরব স্ফীত আড়ম্বর বহুল সংসারে উপযুক্ত শ্রদ্ধা সম্মান পাইবে তো অঞ্জলি? এই অকারণ খেয়ালটা মনীষের না হইলেই হয়তো ভালো ছিল। কি লাভ, কতটুকু সঞ্চয়? বাড়ি পৌঁছানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত চৌকার ডিঙানোর সঙ্গে সঙ্গেই তো হারাইয়া যাইবে অঞ্জলি অন্তপুরের বিরাট নারী বাহিনীর মাঝখানে। এই উপলক্ষে লোক তো বড় সোজা জড়ো হয় নাই। 3 কুলের বাকি নাই কেহ। হয়তো অঞ্জলিকে একসময় না আনিলেই ভালো ছিল। এখন আর ভাবিয়া লাভ নাই। কিন্তু উপলক্ষ উপস্থিত না হইলেই বা মনীষের দাবি মানিত কে? 1 যুগ ধরিয়া মনীষ অঞ্জলির ভাবনাই ভাবিয়াছে এমন নয়, তবু অফিসে হঠাৎ সুধীরের পরিচয় পাইয়া মনটা কেমন যেন হায় হায় করিয়া উঠিয়াছিল। উপলক্ষ যখন পাওয়া গেল হাতের কাছে, একবার দেখিতে ইচ্ছের মধ্যে দোষের কি আছে? তার নিজের 2 বোনও তো আসিবে শ্বশুরঘর হইতে। ছোটবেলায় অঞ্জলির সঙ্গে কত ভাব ছিল নীলার। সেই সুবাদেই না কখন একসময় মনীষ একদিন সার্বজনীন মেজদা হইয়া উঠিয়াছিল। ছেলেবেলার কথা যাক, বর্তমানে অঞ্জলির মুখ দেখিয়া এত মায়া লাগে, লীলার মতো স্নেহ মমতার কাছে বসাইয়া কুশল প্রশ্ন করিতে ইচ্ছা হয়, কিন্তু এতদিন পরে এই উচ্ছ্বাস মানাইবে কেন? হয়তো অঞ্জলি অদ্ভুতভাবে বদলাইয়া গিয়াছে। কথা আর হয় না, শুরু করাটাই কঠিন। অঞ্জলিও যেন বোবা হইয়া গেছে। দীর্ঘ পথ পাড়ি দিয়া নামিবার কাছাকাছি সময় হঠাৎ নীরবতা ভঙ্গ করে অঞ্জলি একটু হাসিয়া বলে, যাচ্ছি তো ভয় করছে কিন্তু। ভয়? মনীষের চমকটা সুস্পষ্ট। ভয় কি রে? কি জানি বাপু, ভীষণ নাকি বড়লোক হয়েছ তুমি আজকাল। তাই? তা আমি তো বড়লোক হয়েছি, খুব ভয় লাগছে দেখে? তা কেন? বড়লোকের বাড়িটাই বড় বিপজ্জনক ঠাঁই। এই দেখো কি পাগলামি। লীলা, হ্যাঁ, হাঁ করে আছে। কত খুশি হবে তোকে দেখে। তোর বৌদি তো দেখেনি তোকে, সেও। এটা অবশ্য মনীষের বানানো কথা। বৌদি দেখে নাই তা ঠিক, কিন্তু দেখাবার জন্য যে খুব বেশি উদ্গ্রীব হইয়া আছে, এমন বদনাম দেওয়া যায় না তাহার নামে। আর লীলা সংবাদ শুনিয়া নিতান্তই নিরুৎসাহ ভঙ্গিতে সাধারণ প্রশ্ন করিয়াছিল, অঞ্জুকেও আনছ তো বুঝি? তাই নাকি? অঞ্জুকেও তাহাদের সমান মর্যাদা দেওয়ার চেষ্টার মধ্যে কোথায় যেন একটা সূক্ষ্ম অপমান আছে, এমনই অপ্রসন্ন ভাব। আমার কি হয়েছে জানো মেজদা? একপাশে পড়ে থাকি, সমাজ সংসারের সঙ্গে সম্বন্ধ নেই বললেও হয়, বেজায় কুনো হয়ে গেছি। আর ছেলেবেলায় কি ওস্তাদি ছিলি, ওহ, মনে আছে তোমার? অঞ্জলি এবার সত্যিকার হাসি হাসিয়া ওঠে। মনে? তা একটু আধটু আছে বই কি, যদিও তোর আমার স্মৃতিশক্তির ব্যাখ্যা করে ছড়া তৈরি করতিস তখন। করতিস না? কি যেন সেই একটা? ও, সেই যেটা সমীর আর আমি করেছিলাম। কাশি থেকে আসি এক মহাপণ্ডিত বলিতে গিয়া থামিয়া যায়। ম্লান মুখে বলে, কোথায় চলে গেল সমীর? ছোট মামি সেই থেকে তোমার কাছেই আছে তাই হলে? হ্যাঁ, একরকম তাই। মাঝে মাঝে কমলার বাড়ি যান। কমলা আবার তোমার পছন্দ করে না মার জামাই বাড়ি গিয়ে থাকা। 2-4 দিন থেকে আসেন, এই আর কি। অনেকদিন পরে দেখা হবে সকলের সঙ্গে। মৃদু বিলম্বিত একটা নিঃশ্বাস গাঢ় হইয়া আছে, কিন্তু
না আসিলে যে ভালো হইতো, সে কথা মনীষের চাইতে কি অনেক বেশি টের পাইতেছে না অঞ্জলি? কেবলমাত্র সুধীরের ওপর বিরক্তির বশেই এতটা না করিলেই হইতো। দারিদ্র্যের লজ্জা কি প্রখর, ঐশ্বর্যের অহংকার কি নগ্ন। অবশ্য আতিথ্যের ত্রুটি হইয়াছে বলিলে অন্যায় হইবে। আসিবা মাত্র একজন ঝি স্নানের ঘর দেখাইয়া দিয়াছিল, সাবান তোয়ালে লাগিবে কিনা প্রশ্ন করিতেও ভোলে নাই। মুখ ধোয়ার পর চা জলখাবার আসিয়া হাজির হইয়াছে, এবং বাড়ির গৃহিণী আসিয়া মিষ্ট হাস্যে কুশল বাদে কর্ত্রীর কর্তব্য 16 আনা পূরণ করিয়া গিয়াছেন। নীলা অন্ধকার ঘরে ছেলে ঘুম পাড়াইতেছিল, সে ঘরে প্রবেশ কাহারও নিষেধ। লীলা আসিয়া অনেক গল্প করিয়াছে। অঞ্জলির চেহারা এমন ডাইনে খাওয়া মতো কেন? সে ছিঁড়িছাদ কোথায় গেল? একটিও ছেলেপুলে না হইবার কারণ কি? সুধীর মেজদার অফিসে কিরকম চাকরি করে, কত টাকার গ্রেড, ইত্যাদি ইত্যাদি বহুবিধ জ্ঞাতব্য বিষয় সংগ্রহ করিয়া সে এই মাত্র বামন ঠাকুরের যেখানে মিষ্টির ভিয়ান বসিয়াছে সেখানে গেল তদারক করিতে। চাহিয়া চাহিয়া অঞ্জলির ভারী হাসি পায়। বাবা, এত মোটাও হইতে পারে মানুষ! কাগজ কাপড় লাগে ওর একটা ব্লাউজে। ছোট মাসি বিস্তর হাহুতাশ কান্নাকাটি করিলেন। স্বামী শোক, পুত্র শোক বহু পুরাতন হইলেও অঞ্জলির সঙ্গে নতুন দেখা হইয়া অজুহাতে আর একবার জাগাইয়া তুলিলেন। তাছাড়া দিন বুঝিয়া এই সময় কমলা বসিয়া রহিল আতুর ঘরে। এত বড় একটা কাজে আসিতে পারিল না, সেটাও কম শোকবহ ব্যাপার নয়। চুপি চুপি ভাইপো বউয়ের নিন্দা করিলেন প্রাণ খুলিয়া। পাঁজিতে আরও দিন ছিল। কমলা তখন কারাগার হইতে মুক্তি পাইত, বউ গ্রাহ্য করিল না। ওর বাপের বাড়ির লোকগুলি আসিলেই ব্যাস, মাছিটি পর্যন্ত বাদ পড়ে নাই, ইত্যাদি ইত্যাদি। ব্যাস, অঞ্জলি সম্বন্ধে আর কাহারও কোনো কর্তব্য নাই। কিন্তু কৌতূহল আছে ঠিক, আড়ালে আবদালে চাপা হাসি, ইশারার ইঙ্গিত, ফিসফাস গুজগাজ। অঞ্জলির তীক্ষ্ণ অনুভূতির কাছে চাপা থাকে না। নীলার ছেলে বোধহয় এতক্ষণে ঘুমাইল, এখনো চাক্ষুষ হইতে বাকি আছে, কিন্তু মন্তব্যটা শোনা যায় স্পষ্ট। মরণ আর কি, লজ্জাও নেই ছাই। আমাকে তো বাবা কেটে টুকরো টুকরো করলেও অমন হাড়ের হাল করে লোক সমাজে আসতাম না। চেহারা হয়েছে দেখেছিস? এটা লীলার গলা, গলা দুটো যেন চড়িয়ে ভেঙেছে। কথায় বলে মাংসই লক্ষ্মী ছিঁড়ি, মা লক্ষ্মীর হওয়া লাগলেই গায়ে মাছ গজায়। শুদ্ধ দুগাছ শাঁখের শাঁখা। জামাইবাবুর এই কুটুম্বটি আবার কোন গোকুলে ছিলেন? কখনো? হ্যাঁ গো দিদিমণি, তোমার দুখানা কাপড় নয় বার করে দিও পড়তে? 5 জনের সামনে ওই পোশাকে বেরোলে যে তোমার গায়েই ধুলো দেবে লোকে। মেজ বউয়ের বাপের বাড়ির ঝি হাসিয়া গড়াইয়া পড়ে কথার সঙ্গে সঙ্গে। আমার দায়? সাত করে নেমন্তন্ন করতেও যায়নি, ঘটা করে আনতেও যায়নি। পেট্রোল পাওয়া যাচ্ছে বলেই আক্কুটের মতো বাজে নষ্ট করতে হবে? ভাব ভালোবাসা যখন ছিল ছিল, এখন যখন আপিসের ছোট কেরানির বউ, তখন তুমি আপিসের মাথা, তোমার আবার নিজে গিয়ে তাকে আনতে ছোট কেন? ছিল বলে তো উড়িয়ে দিচ্ছ, বলি এখনো আছে কিনা খোঁজ নিয়েছো তো ঠাকুরজি? মনীষের ছোট ছেলা টিপ্পনি কাটে। বকিস না ছোট বৌদি, গা চলে যায়। বিশ্বাস কি, যা গ্রিসিয়ান কাঠের মুখ। সত্যি ফাইন মুখখানা বাবা, রঙও একদা ছিল বলে বোঝা যায়। বাপের বাড়ির ঝি হাসিতে হাসিতে বলে, আমাদের জামাইবাবু একদিকে আর গঙ্গা জল একদিকে। ওসব কিছু নয়, স্পষ্ট কথা বলি শোনো ছোট বৌদি, কন্ট্রোলের বাজার, ভালো মন্দ খাওয়ার তো উঠে গেছে মানুষের, তবু দুদিন একটু খেয়ে মেখে নিতে পারলে সুবিধে। আমার তো দেখে সর্বাঙ্গে বিষ ছড়াচ্ছে। পাড়ার লোকের দুখানা গয়না কাপড় চেয়ে আনলেও পারতিস। এ যে আমাদের শুদ্ধ মুখ পোড়ানো। হোগো দিদিমণি, এসব এক প্রকার চালাকি। বড় মানুষ ভাই দাদা দাদা করে গায়ে পড়ে কিছু আদায় না করলে কি আর যাবে?
তাই কি একদিন যাবে? পিসিমার ব্রত উদযাপন দেখে তবে নাকি নড়বেন। তাই নড়লে বাঁচি। এখন তোমার সংসারে ঘি দুধের মায়া কাটিয়ে কবে নড়বেন দেখে আসতে মাত্রই তো সন্দেশ রসগোল্লার ছড়াছড়ি। বাড়ির কর্তার হুকুম। অঞ্জলির কি হঠাৎ চলৎশক্তি রহিত হইয়া গেল নাকি? বারান্দার এই অন্ধকার কোণাটা ছাড়িয়া নড়িতে পারে না কেন? আচ্ছা, কোথায় যেন গল্প শোনা ছিল না? সন্তানের লজ্জার দায়ে মা বসুমতী দ্বিধা হইয়া গিয়াছিলেন। নেহাত গল্প কথা? না, বৃদ্ধা বসুন্ধরা আজ শ্রবণ শক্তি হারাইয়া বধির হইয়া বসিয়া আছেন। মিথ্যা কলঙ্কের চাইতে সত্য দারিদ্র কি কম লজ্জাকর? পরদিন ভোজের ছটা। রাত্রি না পোহাইতেই আরম্ভ হইয়া গেছে হই হুল্লোড়। অনেক লোকের ভিড় একটা সুবিধে যে নিজেকে কিছু আড়াল করিয়া রাখা চলে। কিন্তু একেবারে আড়াল করিলেই বা চলিবে কেন? মুখের হাসির ঠাট্টা বজায় না রাখিতে পারিলে পরাজয়টা যে বড় শোচনীয়। কিন্তু ইহার মধ্যে একটা ব্যাপার ঘটিল চমৎকার। মনীষ ব্যস্তভাবে বাড়ির মধ্যে ঢুকিয়া নীলাকে ডাক দেয়। ওরে নীলি, দেখ তো অঞ্জু কোথায়? সুধীর অফিস থেকে এক ছোকরাকে নিয়ে এই জিনিসটা পাঠিয়ে দিয়েছে। স্যাকরা বাড়িতে পড়েছিল নাকি, কালকের মধ্যে আর কিছুতেই দিয়ে উঠতে পারেনি। অনেকক্ষণ দিয়ে গেছে আমায়, ভাগ্যিস মনে পড়ল। আমার যা মন, কোথায় ফেলেই দিতাম হয়তো। পাতলা সাদা কাগজের আবরণ খুলিয়া জিনিসটা দেখায় মনীষ। অভিনব কারুকার্যে গড়া একজোড়া কলকা কঙ্কন। ওজনে এবং গঠনের পরিপাট্যে লোভনীয় সন্দেহ নাই। অঞ্জু আসিয়া দাঁড়াইতেই মনীষ আরো ব্যস্তভাবে গহনাটা প্রায় গুঁজিয়া দেয় তাহার হাতে। খুব যেন তাড়াতাড়ি এইভাবে বলে, এই নাও তোমার কর্তার কাণ্ড। বাজে একটা লোককে দিয়ে এই দামি জিনিসটা পাঠানো হয়েছে বাবুর। 1 মাস আগে নাকি গড়তে দিয়েছিল। তা তোমাদের পাড়াগাঁয়ের স্যাকরার কাজ তো নেহাত খারাপ নয়। নে, হাতের ভিতর ঢুকিয়ে ফেল। গোলমালের বাড়ি যেখানে সেখানে ফেলে রাখলেই বিপদ। যেমন ব্যস্তভাবে আসিয়াছিল তেমনই ব্যস্তভাবে চলিয়া যায়। রঙ্গমঞ্চের লোকগুলো একেবারে পাথর বনিয়া গেল কিনা সেদিকে দিকপাত মাত্র করে না। কিন্তু মুহূর্ত মাত্র। নীলা ছো মারিয়া জিনিসটা তুলিয়া লইয়া ঘুরিয়া ঘুরাইয়া বেশ কিছুক্ষণ দেখার পর ফিরিয়া দিয়া বলে, হ্যাঁ, জিনিসটা গড়েছে ভালোই দেখছি। কভরই হয়েছে? ভরিচারেক হবে। আপনাকে আশ্বস্ত করিয়া লইয়া অঞ্জলি চুড়িগুলো ক্ষয়ে চুন হইয়া গিয়াছিল। ভাবলাম একটা কঙ্কন পরার স্বাদ, তাই দি। শোনে কিনে 2 জিনিস তো আর হয়ে উঠবে না ভাই। ওখানে স্যাগরা নাই ছাই বলে লোহার বাঁধানোই করতে পারে না, এখানেই বুঝি করতে দিয়েছিলেন। কিন্তু মনীষ নির্বোধ বলিয়াই তো আর বিশ্বশুদ্ধ লোক বোকা নয়। মনীষের বউ মনীষকে 1 হাটে বেচিয়া আর 1 হাটে কিনিতে পারে। যত বড় অফিসেরই হোক মনীষ, সংসারের বুদ্ধিতে পাকিতে দেরি আছে তার। তা না হইলে পাঞ্জাবির পকেটে ক্যাশ মেমো রাখিয়া পুকুর চুরির মতো দুঃসাহস করিয়া বসে। সমারোহের বাড়ি, নিমন্ত্রণীদের গায়ে নতুন রঙের অলঙ্কারের অভাব নাই। তবু অঞ্জলির কঙ্কন জোড়াটা যেন বাড়ির শুদ্ধ লোকের কি একটা কৌতূহলের খোরাক হইয়া উঠিয়াছে। দেখি দেখি, ওমা তাই তো, নীলা তাই বলছিল। কোন স্যাকরাকে দিয়ে গড়ানো ভাই? বানি কত করে নিয়েছে? অবাক করলে, কিছুই জানো না? তোমার কর্তা বুঝি তোমার সঙ্গে পরামর্শ না করেই? উত্তর দিতে দিতে হয়রান হইয়া পড়েছিল অঞ্জলি। রাত্রে যদি সুধীর সত্যিই আসে নিমন্ত্রণ রাখিতে, কোনো উপায়ে কি পালাইতে পারে না অঞ্জলি? যে কোনো ছুতোয়? কিন্তু সুধীর আসিবে না সে কথা অঞ্জলি জানে। আজ আর সারা বাড়িতে 1 ফোঁটা অন্ধকারের কোণ খুঁজিয়া মেলা দায়। ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে হইবে এই 1000 বাতির
শক্তি সম্পন্ন হাজারটা বিদ্যুৎ বাতির নিচে। ওরই মধ্যে মনীষের বউ নিজে আসিয়া আহ্বান করিয়া গেছে, এসো ঠাকুরজি, খাবে এসো। খিদে নেই? সে কি কথা? তা বললে শুনছি না ভাই। ২৬ মাইল পথ ভেঙে নেমন্তন্ন খেতে এসেছো, খাবে না বললে চলে? তোমার দাদা শুনলে রক্ষে রাখবে না। বাবা, এমনিতেই তো তার ধারণা এ বাড়িতে নাকি তোমার উপযুক্ত আদর যত্ন হচ্ছে না। আমরা নাকি বড় মানুষকেই ভাজি। উঠিয়া গিয়া পাতের সামনে বসিতেও হইয়াছে। শয্যার ব্যবস্থা ছোট মামির ঘরে। অনেক রাত্রে গোলমাল মিটিয়া গেলে শুইতে আসিয়া দেখিল ছোট মামি তখনও জাগিয়া। অঞ্জলিকে দেখিয়া বিরক্তি ক্ষুব্ধ মুখকণ্ঠে বলিল, এসব কি শুনছি অঞ্জু? কেন ছোট মামি? শ্রান্তির ভারে শরীরের সঙ্গে কণ্ঠস্বরও ভাঙিয়া পড়িয়াছে যেন। মণি নাকি তোকে কঙ্কন গড়িয়া দিয়েছে, তুই তাই পরে বড় মুখ করে বেড়াচ্ছিস। আবার বলা হচ্ছে জামাই পাঠিয়ে দিয়েছে। ছি ছি, এ কি কেলেঙ্কারি মা? অঞ্জলি ম্লান হাসির সঙ্গে বলে, কেন ছোট মামি, একজোড়া বালাওকে দিতে পারে না তোমার জামাই? পারে কিনা তুমিই জানো বাছা। পারলে আর দুগাছা শাঁখা ঠনঠনি কুটুম বাড়ি আসতে না। এও বলি বাছা, আগুন কখনো ছাই চাপা থাকে? মনির পকেটে সেই দোকানের রসিদ নাকি বেরিয়েছে। বৌমা দেখে কুরুক্ষেত্র করছে। স্বামী স্ত্রীতে এতক্ষণে কি হলো জানি না মা। একই বিড়ম্বনা। তোমাকেও বলি মা, গরিব বড়লোক ভাগ্যের কথা, প্রভৃতি ছোট করো না। পরের জিনিস যে লোভ করে তা অনন্ত নরক। ও কঙ্কন তুমি দাও আমার কাছে, বৌমাকে চুপি চুপি ফিরিয়ে দেব আমি। অন্ধকারে মুখ দেখা যায় না বটে, সোনার জিনিস হাতে পড়িলে চিনিতে ভুল হয় না। ছোট মামি হৃষ্ট চিত্তে আঁচলে বাঁধিতে বাঁধিতে বলে, বউটিও তো সোজা নয়। বড় মানুষের মেয়ে হলে কি হয়, বড় ছোট নজর। যাত্রাটা বোধ করি এ যাত্রায় নিতান্তই খারাপ ছিল অঞ্জলির। তা নয় তো এমন ঘটনাও ঘটে। গতকাল হইতে নাকি সুধীরের ভেদবমি হইতেছে। এই মুহূর্তে অঞ্জলির যাওয়া দরকার। মনীষ অফিসে গিয়াই ফিরিয়া আসিয়া দুঃসংবাদটা পেশ করে। ছোট মামি হাউমাউ করিয়া ওঠেন। সধবা মানুষের হাত হইতে কঙ্কন খুলিয়া লওয়া স্মৃতিটা বোধ করি মনের মধ্যে সাপের মতো ছোবল মারে। কাতরভাবে বলেন, কি সর্বনেশে কথা বলছিস মণি? বাঁচবে তো? কে বলে গেল তোকে? অফিসের এক ছোকরা, ওদের দেশ থেকে আসে। যাক, আর দেরি করে লাভ কি? ঠিক হয়ে নে অঞ্জু। ভাবছিস কেন? ভাবনারও কিছু নেই। ওহো গেঁয়ো লোকদের একটু বাড়িয়ে বলা রোগ। যতটা বলেছে ততটা হয়তো নয়। চল চল, আর দেরি নয়। তুমিই যাচ্ছ তাহলে? তোমার অফিসের ক্ষতি হবে না? তীক্ষ্ণ প্রশ্ন করে মেজগিন্নি। আরে দূর অফিস, যার জিনিস নিয়ে এসেছি তাকে ফেরত দিয়ে আসতে পারলে বাঁচি। আবার পথ, আবার দুইটি নীরব প্রাণী। কলিকাতার কাছাকাছি পর্যন্ত উদ্দাম বেগে ছুটিয়া গাড়ি অতি ক্রমশ কমিয়া আসে। বাঁকা চোরা সংকীর্ণ পল্লী পথ, ধীরে ধীরে সাবধানে যাইতে হয়। একসময় নীরবতা ভঙ্গ করে মনীষ। গাড়িটা প্রায় থামিয়েই আস্তে আস্তে বলে, তোর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত অঞ্জু। থাক, আর ক্ষমা চাইতে হবে না মেজদা, আমি জানি। কি জানো তুমি? সন্দিগ্ধ প্রশ্ন করে মনীষ। অসুখ টসুখ কারোর কিছু হয়নি। হ্যাঁ, জানিস তুই? কি করে জানলি? এমনিই জানতে পেরেছি। মৃদু হাসে অঞ্জলি। তাহলে তো আর তোমার কাছে কিছুই লুকোবার নেই দেখছি। তা নেই বলিয়া আর একবার সহজভাবে হাসিয়া ওঠে অঞ্জলি। কিছুক্ষণ নীরবতা। আবার একবার মনীষ একটু ইতস্তত করিয়া গাঢ় স্বরে বলে, আমি তোকে অপমান করতে ডেকে নিয়ে যাইনি অঞ্জু, বিশ্বাস কর। তুমি কি খেপে গেলে মেজদা? হয়তো আমি সবটা জানি না, হয়তো আরো অনেক বেশি লাঞ্ছিত হয়ে ফিরে এসেছো। তবু এও জানিস ভাই, দুঃখ আমিও কম পাইনি। এই সম্বন্ধটা নতুন। অঞ্জলি ব্যাকুলভাবে বলে, আমি তাও জানি মেজদা। তবে আমার একটা অনুরোধ রাখবে বোন, রাখবি তো?
রাখবো বই কি মেজদা, কি বলো? পাতলা সাদা কাগজে মোড়া এই বস্তু পকেট হইতে বাহির করিয়া মনীষ উজ্জ্বল চাকচিক্যময় একজোড়া কঙ্কন। অঞ্জলি অবাক হইয়া কিছুক্ষণ চাহিয়া থাকে। প্যাটার্নটা অন্য, ভুল করিবার কিছু নাই, কিন্তু কি অদ্ভুত ছেলে মানুষই মনীষের। সহসা মনীষকে আশ্চর্য করিয়া দিয়া খিলখিল করিয়া হাসিয়া ওঠে অঞ্জলি। তোমার কি কঙ্কনের গাছ আছে মেজদা? হাত বাড়িয়া পেরে আনলেই চলে। আবার কি বলে কিনেছ একজোড়া? লজ্জা সরম নেই বাপু? লজ্জা নেই কি করে বলি বল? আমার দেওয়া জিনিস ওরা তোর হাত থেকে কেড়ে নিয়েছে, এ লজ্জা আমার মরে গেলেও যাবে না। তুমি একটা আস্ত পাগল মেজদা। আজকাল দিনে টপ করে অতগুলো টাকা নষ্ট করে কোন বউ সহ্য করে শুনি? থাক, তোমার ওকালতি করতে হবে না, শুধু ফুরিয়ে দিতে চেয়েও না দয়া করে। এ আমার নিজস্ব টাকা, সংসারের প্রাপ্য পাওনা নয়। আঙুলে একটা আংটি, কি কাজেই না লাগে, হঠাৎ খুলে পড়ে হারিয়ে যেতেও পারে। ধর তাই গিয়েছে, জীবনে কত কিই তো হারায়। অঞ্জলি থমকিয়া তাকাইয়া দেখে, কি সর্বনাশ! অত্যুজ্জ্বল সেই হীরের আংটি মনীষের সুস্পুষ্ট অঙ্গুলে শোভাবর্ধন করিতেছিল, সেই স্থানটা ফাঁকা। কিন্তু এও তো এক পরম বোকামি। এটাই কি ধরা পড়িবে না? কি অবোধ! ছি ছি, এ কি অন্যায় মেজদা। না না, কেন ভাই এরকম পাগলামি করছো? তবে থাক, নিও না। বুঝলাম ক্ষমা করতে পারোনি, এই এক বিপদ। তর্কের উত্তর আছে, নীরব অভিমানের উত্তর কি? মেজদা, রাগ করলে? রাগ রাগ করবার কি রাইট আছে আমার শুনি? কি মুশকিল! কই দাও বাপু, পড়ছি। এই দেখো, হলো তো? হলো। অনেক দুঃখের মধ্যে একটু সান্ত্বনা রইল আমার। প্রার্থনা করি এ জিনিস তোমার হাতে অক্ষয় হোক বোন। একটা মিথ্যে কথা বানিয়ে পর্যন্ত ভয়ে সারা হচ্ছি। দরজার সামনে নামাইয়া দিয়া মনীষ তাড়াতাড়ি গাড়িতে উঠিয়া স্টার্ট দেয়। হয়তো অনেক দূর পর্যন্ত দেখা যাইত, যদি না ধুলো ধূসর মেঠো পথ গড়িয়া পিছনে ধুলোর ঝড় রচনা করিয়া দৃষ্টির আড়াল করিয়া দিত। মিছিমিছি পথের ধারে দাঁড়িয়ে আছো কেন অঞ্জলি? উদ্রিক্ষিপ্ত শেষ ধূলিকণাটিও তো অবশেষে ফিরিয়া আসিয়াছে মাটিতে। পূর্ব পরিবেশের মধ্যে ঝড়ের চিহ্নও আর নাই। সদর দরজায় তালা লাগাইয়া অফিস গিয়াছে সুধীর। অঞ্জলির তো আসার কথা নয়। হয়তো প্রতিবেশিনী সুরুষ ঠাকুরজির বাড়ির খোঁজ করিলে চাবির সন্ধান মিলবে। ঘণ্টা কয়েক সময় তাহার বাড়ির বসিয়া থাকাও চলে। তবু কি এইরকম বোকার মতো দাঁড়াইয়া থাকিবে অঞ্জলি? কতকাল থাকিবে? না, অঞ্জলি বোকা নয়। ধাতস্থ হইতে বেশি দেরি হয় না তার। সুধীর আসিবার আগে সংসারের কাজের মধ্যে সহজ হইয়া থাকার দরকার, এটা সে বিস্তৃত হয় নাই। নিমন্ত্রণের ব্যাপারটা যখন মিটিয়াই গেল, তখন অঞ্জলি চলিয়া আসিবে না তো কি? মিছামিছি কেন আর পরের বাড়ি বসিয়া থাকা? বেচারা সুধীরকে যেখানে হাত পোড়াইয়া রাঁধিয়া খাইতে হইতেছে। সুরুষের বাড়ি যাইতে গিয়া হঠাৎ থামিয়া পড়া ছাড়া উপায় থাকে না। কি আশ্চর্য! অঞ্জলি কি ভুলিয়া গিয়েছিল নাকি? মিনিট খানেক নতুন অলঙ্কারশ্রীমণ্ডিত হাত দুখানির পানে অভিভূতর মতো চাইয়া থাকে। কঠিন ধাতু, তবু যেন বন্ধু স্নেহে জড়াইয়া ধরিয়া আছে কোমল প্রকোষ্ঠ দুখানি। হ্যাঁ, প্রেম নয়, করুণা নয়, স্নেহ মাত্র। কিন্তু পৃথিবীটা তো এত বোকার জায়গা নয় যে স্নেহকে স্নেহ বলিয়াই চিহ্নিত করিবে। গ্রীষ্মের দুপুরটা কি নির্জন, পুকুরের জলটা কি নিস্তরঙ্গ। টুক করিয়া সামান্য এতটুকু যে শব্দ, সে সারা কাহারও কানে যাইবার আশঙ্কা নেই। কতটুকু সেই শব্দ? সামান্য একটা ঢিল, ছোট্ট একটু গাছের ফল হামেশাই তো পুকুরের জলে পড়িয়া তলাইয়া যায়। কে খোঁজ পায়? কতক্ষণ আলোড়ন থাকে